হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। সিআর কি আছেন? জি স্যার। এই গ্রুপে সব মিলে কয়জন স্টুডেন্ট? স্যার 20 জন। 20 জন। ওকে, তার মানে 14 পিপল অ্যাড হয়েছে, আরো 6 জনের জন্য একটু 5 থেকে 10 মিনিট ওয়েট করি, 5 মিনিট অন্তত ওয়েট করি। জি স্যার। আচ্ছা, আপনাদের কারো কাছে কি স্টুডেন্ট লিস্ট হবে আপনাদের সি2 কত থেকে কত পর্যন্ত? জি স্যার, আছে স্যার। তাহলে আপনি একটু আমার মেইল অ্যাড্রেস একটু পাঠিয়ে দেন, আমার মেইল অ্যাড্রেসটা আমি একটু লিখে দিচ্ছি, আপনি একটু পাঠিয়ে দেন। এখানে একটু পাঠিয়ে দেন আপনি। স্যার, আমার কাছে স্যার C1 C2 দুইটা মিলে আছে স্যার, আলাদা করে C2 টা নাই স্যার। ওইটাই দিয়ে দিব। হ্যালো।
আচ্ছা আমরা বরং শুরু করি। সিআর কি লিস্টটা, হ্যাঁ পাইছি আমি। আপনারা কি গ্রুপ নাম্বার 2 না? সরি, গ্রুপ C2। জি স্যার। আচ্ছা আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমাদের এই কোর্সটার নাম হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব। এই কোর্সটার নাম্বার হচ্ছে CEC 3224। এর আগে আমি একটু আমার নাম পরিচয়টা বলে নিই। আমার নাম হচ্ছে আল হাসিব মাহমুদ। আমি আসাদুল্লাহ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি সিএসসি ডিপার্টমেন্টে। আমার ফোন নাম্বারটা দিয়ে রাখি, আর এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। যদি কোনো প্রবলেম ফিল করেন তাহলে আমাকে ফার্স্টে মেল দিয়েন। আমি ইনশাল্লাহ একটু লেট হলেও আমি প্রত্যেকটা মেইলেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি মনে করেন যে না, প্রবলেম যেটা সেটা আসলে মেইলে না দিয়ে ডাইরেক্ট টেলিফোন দিলে হয়তোবা একটু সুবিধা হবে, বা মেইলে দিলে এই জিনিসটা বোঝা সম্ভব না, তাহলে অফিসিয়াল টাইমে কল দিন, ঠিক আছে? আর আমি মনে হয় আপনাদের কাছে নট এ নিউ ভয়েস, রাইট? কারণ জি স্যার, 2 তে ছিলেন ডিবিটি হ্যাঁ, ল্যাব। টিটুতে আমি ডিপিটি ল্যাবে আপনাদের সাথে ছিলাম। সো আইএসডি ল্যাবের কি কোনো থিওরি ক্লাস হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে মূলত আলোচনা করব এই ল্যাবের রুলস গুলা নিয়ে, এই ল্যাবে আমরা কি করব না করব এই বিষয়গুলো নিয়ে। এবং গ্রুপ ফরমেশন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই আইএসডি ল্যাবের ক্ষেত্রে। সো এই বিষয়টা নিয়েও আমরা একটু আলোচনা করব, আর ওবিটা কোর্স আউটলাইনটা নিয়ে একটু আলোচনা করব। সো একটা একটা করে বিষয় নিয়ে যাই। আচ্ছা, আশা রাখি কোর্স আউটলাইনটা দেখা যাচ্ছে, পিডিএফ ফাইলটাও দেখা যাচ্ছে। আমরা এর আগে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর 4টা কোর্স কমপ্লিট করেছি, এবং আমরা হচ্ছে এই সেমিস্টারও একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর একটা কোর্স করতে যাচ্ছি। এই কোর্সটাতেও আমরা মূলত একটা সফটওয়্যার ডেভেলপটি করব, ঠিক আছে? তাহলে এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার আগে তো আমরা অনেক সফটওয়্যার ডেভেলপ করে এসেছি, ঠিক আছে, তাইলে হঠাৎ করে এই ল্যাবের ভিতর আবার কেন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের এই বিষয়গুলো আসতেছে বা ইস্যুগুলো আসতেছে? এখানে বিষয়টা হচ্ছে, আপনারা গত সেমিস্টারে ডাটাবেস ল্যাব করেছিলেন, সেখানে একটা প্রজেক্ট বিল্ড আপ করেছিলেন। ওই ল্যাবের সাথে আপনাদের নরমাল সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবের কোথায় পার্থক্যটা ছিল? কেউ বলতে পারেন? ওই প্রজেক্ট ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার এসডি ডেভেলপমেন্ট গুলোর ক্ষেত্রে পার্থক্যটা কোথায় ছিল? কেউ বলতে পারবো? স্যার ডেটাবেস লেভেল প্রজেক্টটাতে ডেটাবেসটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল স্যার। আর অন্যান্যটার ক্ষেত্রে কি হয়েছিল? মানে ইআরডি এন্ড এগুলা। আর অন্যান্য ক্ষেত্রে এটার উপর তেমন একটা ইমফেসিস দেওয়া হয়নি, ভাই। বিষয়টা হচ্ছে ডাটাবেস ল্যাবের ক্ষেত্রে আপনাদের
ডাটাবেসের যে বিভিন্ন ইম্পর্টেন্ট যে টেকনিক গুলো আছে, যেটা ইআরডি ড্র করা, সেটাকে হচ্ছে ডিজাইন করা, তারপর ডিজাইন করে আমার সার্ভার থেকে আমার এটাকে ইমপ্লিমেন্ট করা, তৈরি করে দিয়ে আসা, তারপর ওই সার্ভার থেকে ডাটা ফিচ করে আমার প্রজেক্টে দেওয়া, অর্থাৎ কাজগুলো ছিল ইআরডি বেসড, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আকার ধারণ করেছিল। আর অন্যান্য ল্যাবের ক্ষেত্রে এই জিনিসটা তেমন একটা ইম্পর্টেন্ট আকার ধারণ করেন। আইএসডি ল্যাবের ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে ঠিক সেরকম, মানে আপনারা এখানে আইএসডি বিভিন্ন টেকনিক শিখবেন যেগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেরকম আমরা নরমালি সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে কি করি, সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা একটা একটা সফটওয়্যার তৈরি করার জন্য জাস্ট একটা মানে প্রজেক্ট একটা সিলেক্ট করি, কিছু ফিচার তৈরি করি, যখন সাবমিশন টাইম আসে, সাবমিশন টাইমের আসার আগে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে একটা প্রজেক্ট জমা দিয়ে দিই। কেউ হয়তো বা অনেক বেশি এফোর্ট দেয়, কেউ হয়তো বা অনেক বেশি এফোর্ট দেয় না। যার কাছে সফটওয়্যার বিল্ড অনেক ভালো লাগে সে হয়তো বা অনেক বেশি এফোর্ট দেয়, যার কাছে সফটওয়্যার ডেভেলপমেন্ট খুব একটু বেশি ইন্টারেস্টিং বিষয় মনে হয় না সে হয়তো একটু কম এফোর্ট দেয় বা একাডেমিকের জন্য একটা রেজাল্ট তৈরি করার জন্য এফোর্ট দেয়। এই ওয়াইজ একটা পার্থক্য হয়। বাট এই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন কাজ করতে যায় তখন দেখা যায় যে বিষয়টা এরকম থাকে না। বিষয়টার ক্ষেত্রে অনেকগুলা ফেজ জায়গা করে নেয়, যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আপনি এই জিনিসটা পড়বেন থিওরিতে, তো সেক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের অনেকগুলা ফেজ জায়গা করে দিবে। যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনাদের আসবে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে কি, যে ইউজার তার সঙ্গে কমিউনিকেট করা, যে সে কি কি চাচ্ছে, তার কি কি ফিচার থাকা লাগবে, সে কি কি ধরনের ফেসিলিটিস চাচ্ছে, এইটার একটা কমিউনিকেশন। ওই কমিউনিকেশনের পরে তারপর আমাদের যে জিনিসটা প্রাধান্য লাভ করে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। ঠিক আছে, সিস্টেম অ্যানালিস্ট বা সফটওয়্যার অ্যানালিস্ট যারা থাকে তারা মিলে বসে একটা মিটিং এর মাধ্যমে তারা একটা ডিসিশন নেয় যে এইটার ক্ষেত্রে কি কি অ্যানালাইজিং লাগবে, কি কি প্রজেক্ট মানে কি কি আমাদের টুলস লাগবে, এটা করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এই জিনিসটা নিয়ে তাদের ভিতরে একটা মিটিং বসে এবং এখান থেকে একটা ফ্রুটফুল তারা একটা রেজাল্ট বের করে নিয়ে আসা লাগে যে আমাদের এই টুলস গুলো লাগবে, আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে এটা। এরপরে তারা যেটা করে তারা মডেলিং এ চলে যায়। মডেলিং মানে কি, তারা ডিজাইন করা শুরু করে, ইআরডি, ডিএফডি, ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স অ্যানালাইসিস, এই বিষয়গুলো তারা আলো মানে তৈরি করে ফেলে। এরপরে কাজে চলে আসে হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামাররা কি করে, এই যে ডিএফডি ড্র করা হয়েছে, তারপর ইআরডি ড্র করা হয়েছে, এটা তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করে ফেলে। যখন ইমপ্লিমেন্টেশনটা শেষ হয়ে গেল তারপর আপনার প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেল, কিন্তু প্রজেক্ট তৈরি হয়ে গেল কিন্তু আপনার কিন্তু কাজটা শেষ না। এরপরে কাজটা কি, আমার সফটওয়্যারটাকে মেইনটেইন করা এবং সেটাকে ডিপ্লয় করা। কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু এতটা কিন্তু করে আসতাম না, আমরা কিন্তু জাস্ট সফটওয়্যারটাকে বিল্ড আপ করে দিয়ে আসতাম। এখন থেকে আমরা যে প্রজেক্টটা যেটা তৈরি করব সেটার ক্ষেত্রে আমরা এই ফেজগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেরকম হবে ঠিক একদম এক্স্যাক্টলি তো সেটা হবে না, এটা তো খুব স্বাভাবিক। বাট আমরা মোটামুটি যে থিওরি করছে যে এই যে ফেজগুলো যে আমরা পড়বো এবং এর সঙ্গে যে আমরা অনেকগুলা বিষয় সম্পর্কে যে জানবো সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করারই আমরা চেষ্টা করি। এ পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আমাদের ইটা দেওয়া আছে, আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, আমাদের ফাইনাল কবে হবে বা ফাইনাল কিভাবে হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে মূলত আমাদের প্রধান কাজগুলো বলি। আপনাদের হচ্ছে এই যে প্রজেক্টটা আছে, এই যে ল্যাবটা আছে, এটা পুরোটাই হবে গ্রুপে। গ্রুপ মেম্বার হাইয়েস্ট হতে পারবে 3 জন এবং গ্রুপ মেম্বার লোয়েস্ট হতে পারবে 3 জন এবং হাইয়েস্ট হতে পারবে 4 জন। আপনাদের কয়জনের গ্রুপ? 20 জনের না? সি2 তে 20 জন স্যার। তাহলে আপনারা এরকম করতে পারেন যে 3 জনের গ্রুপ, 3 6 18, তো 4টা 3 জনের গ্রুপ আর 2টা 4 জনের গ্রুপ বিল্ড আপ করতে পারেন। ঠিক আছে, এরকম হতে পারে। সো হ্যাঁ এটাই করেন আপনারা এরকম। মানে সহজ ভাষায় যদি বলতে চাই, আপনাদের 3 জনের গ্রুপ হতে পারে, 4 জনের গ্রুপ হতে পারে, নট লেস দেন 3, নট গ্রেটার দেন 4।
এর কারণটা কি, দুইজনের গ্রুপ কখনো আসলে গ্রুপ হয় না। এই কাজটা আমরা, এই প্রজেক্টটা আমরা গ্রুপে নিতে চাচ্ছি, এই কারণে গ্রুপে নিতে চাচ্ছি কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রুপ মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করা, একসঙ্গে বসে প্ল্যান আপ তৈরি করা, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট একটা টাস্ক। আপনারা যদি দেখেন আপনাদের এখানে মূলত 7টা ল্যাব শিডিউল দেওয়া আছে। আপনাদের প্রজেক্টের একটা ইভালুয়েশন হবে, 50% ইভালুয়েশন এবং একটা ফাইনাল ইভালুয়েশন হবে, এবং আপনাদের প্রত্যেকদিন প্রেজেন্টেশন থাকবে, প্রত্যেকদিন গ্রুপে প্রেজেন্টেশন থাকবে। আপনাদের যদি দেখে থাকেন তাহলে 1টা 2টা 3টা 4টা হচ্ছে আপনাদের টপিক আছে, 4টা টপিকের ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকবে এবং 4টা টপিকের উপরে রিপোর্ট থাকবে না, অর্থাৎ 4টা টপিকের উপর প্রেজেন্টেশন থাকবে, একটা ফাইনাল প্রেজেন্টেশন থাকবে, কিন্তু রিপোর্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের একটা ফাইনাল রিপোর্ট থাকবে। এবং এই যে 4টা প্রেজেন্টেশন আছে এখান থেকে যদি আমরা বলে দেই সেটার উপর আপনাদেরকে রিপোর্টটা জমা দিতে হবে। কথাটা কি বুঝতে পারলাম? তার মানে আমাদের নেক্সট ডে থেকে প্রত্যেকদিনই রিপোর্ট থাকবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকদিনই রিপোর্ট থাকবে, সরি প্রত্যেকদিনই প্রেজেন্টেশন থাকবে, আমি ভুল বলছি। আমাদের প্রত্যেকদিনই প্রেজেন্টেশন থাকবে, আমাদের একটা ফাইনাল প্রেজেন্টেশন থাকবে এবং একটা ফাইনাল রিপোর্ট থাকবে। আর আমরা যদি বলে দেই যে নেক্সট ক্লাসে আপনার একটা রিপোর্ট আছে, তাইলে রিপোর্ট জমা দিবেন, আদারওয়াইজ রিপোর্ট জমা দেওয়া লাগবে। কথাটা কি বুঝতে পারলাম নাকি না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি আমাদের প্রজেক্ট কি কি সিলেক্ট করতে পারি। সো আচ্ছা, আমি একটু ওবিটা শেষ করে দিই। এখানে হচ্ছে মূলত আমাদের ইউজ কেস ডায়াগ্রাম আছে, ইউজ কেস ন্যারেটিভ আছে, ক্লাস ডায়াগ্রাম আছে, সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে। এগুলো হচ্ছে আমরা থিওরিতে শিখবো এবং এখানে এসে ইমপ্লিমেন্ট করে আপনারা আমাদেরকে দেখাবেন যে আপনি যে প্রজেক্টটা সিলেক্ট করেছেন সেই প্রজেক্টের ভিত্তিতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা। এবং এখানে 3টা বই সাজেস্ট করা আছে, সেই 3টা বই আপনারা চাইলে রাখতে পারেন। এখন কোন কোন টাইপের প্রজেক্ট আসলে ইউটিলাইজ করা যাবে, ঠিক আছে? এই ল্যাবটার ক্ষেত্রে আপনাদের মানে এরকম হবে যে আপনাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনারা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারেন, যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে কাজ করতে পারেন, আপনারা যে কোনো প্রজেক্টই কাজ করতে পারেন। কিন্তু কিছু প্রজেক্ট আমরা একসেপ্ট করবো না, যেরকম আপনাদের গেম ডেভেলপমেন্ট আমরা একসেপ্ট করবো না, ঠিক আছে? কোনো প্রকার গেম ইঞ্জিন ইউজ করা একসেপ্ট করবো না। কোনো প্রকার হার্ডওয়্যার বেস যে প্রজেক্ট গুলো আছে, যেরকম ড্রোন তৈরি করা বা কোনো মানে ড্রোন তৈরি করা বা কোনো ইন্টেলিজেন্ট কার তৈরি করা, এই বিষয়গুলোকে মানে হার্ডওয়্যার রিলেটেড কিছু আমরা একসেপ্ট করব। সফটওয়্যার বলতে একদম মানে র সফটওয়্যার যেগুলোকে আমরা বুঝাই সেটাকে আমরা একসেপ্ট করছি। যেরকম ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা তৈরি করতে পারেন, আপনারা চাইলে ডিস্ট্রিবিউটেড সিস্টেম গুলা তৈরি করতে পারেন, আপনারা চাইলে কি বলা যায় বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনারা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। বুঝতে পারলাম নাকি না? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা স্যার, মেম্বার স্যার 3 জন অথবা 4 জনের ক্ষেত্রে কি স্যার প্রজেক্টের মানে কোনো স্যার মানে প্রজেক্টের কোনো স্যার মানে কতটুকু ছোট প্রজেক্ট কিরকম হবে, বা হচ্ছে যে প্রজেক্টটা কি বড় করতে হবে কিছু, মানে কি 3 জন হইলে যেরকম করা লাগতো বা 4 জন হইলেও সেম প্রজেক্ট করলেই হবে, এরকম কিছু কি আছে বিষয়টা স্যার? হচ্ছে, এক্ষেত্রে যেটা বিষয়টা সেটা হচ্ছে এই প্রজেক্টটা এই সাবজেক্টটার ক্ষেত্রে আপনারা অন্যান্য আইএসডি বা ডাটাবেস প্রজেক্ট যেগুলো ছিল ওগুলা থেকে আপনারা একটু প্রেসারে থাকবেন, একটু বেশি প্রেসারে থাকবেন। এই কারণটা হচ্ছে আপনাদের এখানে 4টা প্রেজেন্টেশন দিতে হবে, হ্যাঁ ফাইনাল একটা প্রেজেন্টেশন দিতে হবে এবং ফাইনাল রিপোর্টটা কিন্তু অনেক বড় হয়, ঠিক আছে? ফাইনাল রিপোর্টটা বেশ বড় হয়। সো এক্ষেত্রে আপনাদের প্রজেক্টটা তৈরি করার ক্ষেত্রে এবং এই সেমিস্টারে কিন্তু আপনাদের একটা হার্ডওয়্যার প্রজেক্ট আছে এবং আরেকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, ঠিক আছে? সো আপনাদের যদি এরকম হয় যে আপনাদের একটা প্রজেক্ট আগে থেকে করা, মানে আপনাদের একটা প্রজেক্ট আগে থেকে করা ছিল, এখন যদি আপনি যদি বলেন যে স্যার আমি এই প্রজেক্টটা কোনো প্রকার হাতই দিব না, যা আছে তাই জমা দিব, দেন আমি বলবো ইউ আর ইন এ ট্রাভেল। এই কারণে ট্রাভেল কারণ আপনাদের যে এই যে পড়াগুলো আছে, যে টপিক গুলো আছে, ডিএফডি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, তারপর হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, এগুলা কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করে আমাদেরকে কিন্তু মিলাই দেখাইতে হবে। জাস্ট করে জমা দিলাম এরপরে আপনার প্রজেক্টের সঙ্গে কোনো মিল নাই, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। কারণটা কি, এগুলো আপনি টেকনিকটা আপনি ইউটিলাইজ করতে পারছেন কিনা এটা দেখাটাই কিন্তু আমাদের কিন্তু মেইন টাস্ক বা আমাদের মেইন কাজ, ঠিক আছে? আপনি তো এর সফটওয়্যার যে বানাইতে পারেন এটা তো আমি তো জানি, কারণ এই সফটওয়্যার বানাইতে পারেন বলেই তো 4টা সফটওয়্যার ডেভেলপমেন্ট পাস করে এই সেমিস্টার আসছে। তো
আপনি যেটা বলতেছেন 4 জন বা 5 জনের গ্রুপ তৈরি করা, এটার আগে 3 জন বা 4 জনের গ্রুপ তৈরি করা, এর আগে আমি একটা একটু জিনিস বলে নেই। সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কিছু হয়ে থাকে যে আপনার আগে থেকে একটা সফটওয়্যার ছিল, আপনি সেটাকে রিশেপ করতে চাচ্ছেন, অথবা আপনার এই সেমিস্টারের কারণে অথবা আপনার ব্যক্তিগত অন্য কোনো কাজে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন, আপনি চাচ্ছেন এই সফটওয়্যারটা এখানে ইউটিলাইজ করবেন, আমাদের কোনো প্রবলেম নেই। মানে আপনি চাইলে ইউটিলাইজ করতে পারেন বা দিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। বাট আপনার ওইদিকে যে অথরিটি থাকবে তাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা মানে ওইখান থেকে আপনার মানে ক্লিয়ারেন্সটা নিতে হবে যে তাদের কোনো প্রকার প্রবলেম আছে। যদি তাদের প্রবলেম না থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। কথাটা কি বুঝতে পারলাম নাকি বুঝাইতে পারলাম না? জি স্যার, বুঝছি। আর 2 নাম্বার জিনিস হচ্ছে 3 জন বা 4 জনের প্রজেক্টের ক্ষেত্রে যে অনেক বেশি ফিচার হয়ে যাবে বা অনেক বড় প্রজেক্ট এরকম না। বাট অবশ্যই এই ক্ষেত্রে তো একটা পার্থিব একটা ভিউ তো থাকে যে 3 জনের জায়গায় আপনি 4 জনের প্রজেক্ট করলেন, দেখা গেল 3 জনের থেকেও কম করে নিয়ে আসছে। সো এগুলা তো অবশ্যই একটা ভিউ বলে তো একটা তো বিষয় থাকে, তাই না? মানে এখানে ভিউর বিষয়টা তো একটু খেয়াল করতে হবে যে আমরা 4 জন মেম্বার, সো কিছু ফিচার তো আমরা চাইলে অ্যাড করতে পারি। যেহেতু আমরা 4 জন মেম্বার, আমরা কাজ বেশি করার একটা সুযোগ তো আমরা পাচ্ছি, আমাদের ম্যান পাওয়ার তো বাড়ছে। মানে এটা এমন কোনো কিছু না যে 3 জনের প্রজেক্ট বিশাল, মানে 3 জনের প্রজেক্ট থেকে 4 জনের প্রজেক্ট অনেক বড় হবে, বা পার্থিব একটা ভিউ তো কাজ করে। আমি মনে বুঝাইতে পারিনি বিষয়টা। মানে এক্ষেত্রে এমন কোনো বাধা করার নিয়ম নাই, বাট একটা ভিউর ওই জিনিসটা একটু খেয়াল রাখি। জি স্যার, বুঝছি। আর আপনাদের যে মানে যে 4টা যে প্রপোজাল থাকবে, এই প্রপোজালটা আমরা কিভাবে প্রেজেন্ট করব? 4টা প্রপোজাল প্লাস ফাইনাল প্রপোজাল। যদি আমার 4 জনের গ্রুপ হয় তাহলে প্রত্যেকদিন একজন একজন করে দিন, এবং যেটা ফাইনাল প্রপোজাল থাকবে সেটা আমরা 4 জনই পার্ট করে নিব, 4 জন পার্ট করে তারপর ওটার উপর প্রপোজালটা দিই। আর আমার যদি 3 জনের গ্রুপ হয় তাহলে প্রথম 3টা আমরা 3 জন ভাগ করে নিব, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে চাইলে আমরা একজন রিপিট করতে পারি অথবা 2 জন মিলেও রিপিট। বুঝতে পারলাম নাকি না? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর ওই প্রেজেন্টেশন যে কোনো প্রজেক্ট সিলেকশনের সময় এই জিনিসটা একটু খেয়াল রাখেন যে এখন আপনারা 3-2 এ পড়েন, আপনাদের অবশ্যই একটা প্রেশার তো থাকবেই, কিন্তু যেই প্রেজেন্টেশন যে প্রজেক্টে নেন ওইটা যেন একটা C2 স্ট্যান্ডার্ডে যেরকম হয়। যেরকম এটা যে বিশাল বড় প্রজেক্ট হবে তা না। যেরকম আমি যদি বলি একটা আমি এখন ব্যাংকিং, একটা পুরো ব্যাংকিং সিস্টেমটা বানাই দিব, তাহলে এটা তো নিশ্চয়ই আপনার 3-2 এই টাইমে বানানোটা সম্ভব না, যেটা আপনাদের আরো প্রজেক্ট আছে, আরো থিওরি কোর্স আছে এইটা। বাট একটা মানে ইফেক্টিভ কিছু বানানো, মানে ইফেক্টিভ কোন একটা সফটওয়্যার ডেভেলপ করা। যেরকম ধরেন বলতে গেলে আপনারা ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতর কিরকম যেরকম একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানাইতে পারেন। ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেম গুলো খুব কাজের হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে ই-কমার্স সিস্টেম বানাইতে পারেন, ঠিক আছে, এটা খুব কাজে দেয়। তারপর ধরেন আপনি অ্যান্ড্রয়েডে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট বানানো যায় যেগুলো অনেক ইফেক্টিভ। তারপর আপনি ধরেন ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের যেরকম ক্ষুদ্র ক্ষুদ্র যেরকম পার্ট গুলো আছে, যেরকম ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেবিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ওগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে। তারপর যদি বলতে যাই আপনি হচ্ছে যেরকম ধরেন একটা সহজ প্রজেক্টের ক্ষেত্রে যেরকম লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম, আপনাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তো অনেক ইজি একটা বিষয়, বাট এই ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট করতে চান, এটা যে ইমপ্লিমেন্ট করা যাবে না তা না, বাট এই ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট করতে চান এমন কিছু ফিচার রাখেন যেটা হচ্ছে ইফেক্টিভ হয়। বুঝতে পারলাম নাকি না? স্যার, ওয়েব প্রজেক্ট কি রাখা যাবে না? হ্যাঁ, ওয়েব প্রজেক্ট রাখা যাবে। ওয়েব প্রজেক্ট বলতে গেলে তো ওয়েবসাইটই তো বোঝাচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওয়েবসাইট আমি বলেছি, ওয়েবসাইট বানাইতে পারেন, নো প্রবলেম। তার মানে কি এই জিনিসটা বুঝলাম? আপনাদের এই যে গ্রুপ ফরম্যাট করে আপনাদের দেখবেন ক্লাসরুমে আমি একটা মানে দিয়ে রাখছি, এটাকে কি বলে, একটা গুগল ফর্ম দিয়ে রাখছি। ওই গুগল ফর্মটা প্রত্যেক গ্রুপের থেকে একজন ফিল আপ করে দিবেন। অ্যাটলিস্ট যেদিন মানে মানে নেক্সট উইক কিন্তু আপনাদের প্রায় 2 উইক পরে, মানে 1 উইক পরে প্রায় 14 ডেজ আপনারা টাইম পাচ্ছেন। তো অ্যাটলিস্ট 2 দিন আগে ফিল আপ করে ফেলুন, একদিন আগে তো অবশ্যই প্রত্যেক গ্রুপ থেকে একজন ফিল আপ করুন। কারণটা হচ্ছে ওইটার ভিত্তিতে আপনারা হচ্ছে একটা গ্রুপ নাম্বার পাবেন। আপনাদের যে প্রেজেন্টেশনটা থাকবে ওইটা কভার পেজটা কেমন হবে এটা একটু বলে দিই।
ধরেন এটা যদি আপনাদের কভার পেজটা হয়, নট নেসেসারি যে এরকম ভাবে ডিজাইন করতে হবে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। আপনাদের রিপোর্টার প্রেজেন্টেশনের হয়তো বা একটা কভার পেজ আমি আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? বাট প্রেজেন্টেশনের যে কভার পেজটা এটা দেখেন, ওইটাও যে হুবহু হইতে হবে তা না, আমি পিডিএফ ফাইল প্রোভাইড করবো যাতে আপনারা আপনাদের মতো নিজেদের মতো করে যেন কভার পেজটা তৈরি করে নিতে পারেন। বাট এই ইনফরমেশন গুলো থাকতে হবে, যেরকম এখানে অবশ্যই টাইটেলটা থাকতে হবে, তারপর এখানে থাকতে হবে আপনার গ্রুপ নেম, মানে আপনার গ্রুপ নাম্বারটা, আমরা আপনাদেরকে একটা গ্রুপ নাম্বার দিব আপনার ওই গুগল ফর্মটা ফিল আপ করার পর, ঠিক আছে? গ্রুপ নাম্বারটা, আপনার ল্যাব গ্রুপ নাম্বারটা, আপনার 4 জন যে মেম্বার বা 3 জন মেম্বারের নেম, 3 জন মেম্বারের আইডি, এবং যে প্রেজেন্টেশন দিচ্ছে তার নেম এবং তার আইডি। এই বিষয়টা অবশ্যই থাকতে হবে, এটা থাকাটা ম্যান্ডেটরি। এবং আপনাদের প্রেজেন্ট মানে আপনাদের যে প্রেজেন্টেশন থাকবে সেই টাইমের 1 ঘন্টা আগে, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে ওই প্রেজেন্টেশন ফাইলটা জমা দিয়ে দিতে হবে, ক্লাসরুমে জমা দিয়ে দিতে হবে। তো বিষয়টা বুঝতে পারলাম নাকি না? স্যার একটা টেমপ্লেট দিলে বোধহয় একটু সুবিধা হতো না, স্যার। টেমপ্লেট দরকার নেই, আমি রিপোর্টে টেমপ্লেট দিব, এটা আপনারা নিজেরাই পারবেন। এটা খুব মানে প্রেজেন্টেশন আপনারা করে করে অভ্যস্ত, জাস্ট এই ইনফরমেশন গুলো থাকলেই হবে। আমি টেমপ্লেট দিতে চাচ্ছি না কেন, কারণটা হচ্ছে আপনার ওই টেমপ্লেট, আপনার লেখার স্টাইল সবকিছু দেখলেই বোঝা যায় যে আপনি আসলে কতখানি এফোর্ট দিচ্ছেন, কতখানি এফোর্ট দিচ্ছেন। তো এটাই আমি দেখতে চাচ্ছি যে কি কতখানি এফোর্ট দিচ্ছে। বাট একটা জিনিস একটু খেয়াল রাখেন যাতে আপনার অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। এবং রিপোর্টটা চাইলে আপনি মানে হচ্ছে আপনি চাইলে লেটেকেও করতে পারেন, চাইলে আপনি ওয়ার্ডেও করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে লেটেকের ক্ষেত্রে মানে সাজেশন করব যে পারলে লেটেকে করেন, বাট ওয়ার্ডে যে করা যাবে না তা না, আপনি চাইলে ওয়ার্ডেও করতে পারেন, লেটেকেও করতে পারেন। বাট আমি এমফেসিসটা দিব লেটেকে, কারণে কারণ আপনারা এখন 3-2 এ আছেন, অল্প কয়েকদিন পরে 4-1 এ উঠে যাবেন। 4-1 এ কিন্তু প্রেজেন্টেশন দিতে মানে থিসিস এর প্রেজেন্টেশন, থিসিস এর রিপোর্টটা দিতে হয় লেটেকে, ঠিক আছে? তো তখন কিন্তু আপনাকে লেটেকটা শিখতেই হবে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে লেটেকের ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে একটা অনেক কষ্টের একটা বিষয় হচ্ছে অ্যালাইনমেন্টটা সোজা রাখা। আপনাদের যে ফাইনাল যে প্রেজেন্টেশনটা থাকবে এটা অনেক বড় হয়ে যায়, সো ওইটা অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে গিয়ে অনেক কষ্ট হয়। সে তুলনায় বেটার হচ্ছে ডাইরেক্ট লেটেকে করে ফেলা, কারণ অ্যালাইনমেন্ট সোজা রাখতে গিয়ে ফাইনালে যে পরিমাণ টাইম ইউটিলাইজ হবে এর অর্ধেক পরিমাণ টাইম দিয়ে আপনি লেটেক শিখেই করতে পারেন। বুঝতে পারলাম বিষয়টা নাকি না? জি বুঝাইতে স্যার পারলাম না মনে বুঝছি। হয়। জি স্যার। বাট বিষয়টা এরকম না যে আপনি যদি ওয়ার্ডে করে নিয়ে আসেন ওটা যে একসেপ্ট করবো না তা না, বা ওটার জন্য যে নাম্বার মাইনাস করা হবে তা না। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোর্স আউটলাইন, কোর্স আউটলাইন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনে আমাদের কি শো করতে হবে আমরা সেই টপিক নিয়ে করব। কোর্স আউটলাইন নিয়ে কারোই কোনো প্রশ্ন নাই? আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম প্রজেক্টের এখন আমাদের কাজ হচ্ছে গ্রুপটা ফর্ম করে ফেলা। গ্রুপটার গ্রুপটা ফর্ম করে ফেলার পরে আমাদের যে গুগল ফর্মটা আছে সেই গুগল ফর্মে গিয়ে আমাদের ইনফরমেশন গুলো ফিল আপ করে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস একটু দিয়ে রাখি, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে প্রথম প্রেজেন্টেশনটা দিতে হবে। আমরা নরমালি প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো খেয়াল রাখতাম সেটা হচ্ছে আমাদের মানে ফিচার গুলা কি কি থাকবে, কোন কোন প্ল্যাটফর্ম তৈরি ইউটিলাইজ হচ্ছে, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউটিলাইজ হচ্ছে, আমরা সেই ইনফরমেশন গুলো পর্যন্তই মানে জাস্ট আমাদের থাকতো। বাট এখানে আমাদের আরো কিছু ইনফরমেশন অ্যাড হবে। সেটা কি কি অ্যাড হবে দেখেন, যেরকম প্রজেক্ট নেম, মেম্বার আইডি, নেমস, এগুলো তো থাকবেই। ডিসিশন অফ সিলেকশন প্রজেক্ট, প্রজেক্ট গোল, তারপর আপনার ফিচার গুলা, কোন কোন প্ল্যাটফর্ম ইউটিলাইজ করতেছেন, তারপর হচ্ছে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোন ডাটাবেস ইউজ করছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে যে জিনিসগুলো আসতেছে এগুলো হয়তো বা আপনারা থিওরিতে পড়বেন, বাট এই জিনিসগুলো ল্যাবে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বা ল্যাবে এই জিনিসগুলো থাকতে হবে। সেই জিনিসটা কি, প্রথমে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। ফিজিবিলিটি অ্যানালাইসিস বিষয়টা কি, আমি যে সফটওয়্যারটা তৈরি করছি সেটা ফিজিবল কিনা। ফিজিবল কথাটা মানে বলতে বোঝাচ্ছি যে এটা যোগ্য কিনা, অর্থী কিনা, সেইটার অ্যানালাইসিসটাই হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। এই ক্ষেত্রে ফিজিবল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় একটু দেখবো।
সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ইকোনমিক্যাল অ্যানালাইসিস এবং অপারেশনাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কি? টেকনিক্যাল অ্যানালাইসিস মানে অ্যাসেসমেন্ট ইন পটেনশিয়াল রিস্কস এন্ড देयर সলিউশনস। আমার প্রজেক্টটা তৈরি করার ক্ষেত্রে আমার কি কি রিস্কস তৈরি হতে পারে এবং তার সলিউশনটা কি, এটার একটা অ্যাসেসমেন্ট করাটাই হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ফিজিবিলিটি। ইকোনমিক্যাল ফিজিবিলিটি মানে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, আমার যে সফটওয়্যারটা তৈরি হচ্ছে সেটা ইকোনমিক্যালি ফিজিবল কিনা। যেমন ধরেন মাইক্রোসফট অফিস বলে একটা সফটওয়্যার আছে যেটা খুবই পৃথিবীব্যাপী জনপ্রিয়। এখন আমরা যদি বলি যে আমরা একটা সফটওয়্যার তৈরি করব যেটা মাইক্রোসফট অফিসের মতো কাজ করবে, একই ফিচার থাকবে, ঠিক আছে, একই কাজগুলো থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের কি দেখা গেল যে মাইক্রোসফট অফিসের যে কস্ট, তাদের যে মার্কেট ভ্যালু, তার থেকে আমাদের মার্কেট ভ্যালু দ্বিগুণ বা অনেক বেশি। তাহলে কি এই সফটওয়্যারটা কেউ কিনবে বা এই সফটওয়্যারটা কেউ নিতে যাবে? কেউ নিতে যাবে না, ঠিক আছে। সো এটাকে ডিপ্লয় করতে হলে আমাদের কি হবে? মাইক্রোসফট অফিসের যে যে ফিচার গুলো আছে তার থেকে বেটার ফিচার দিতে হবে এবং আমাদের ইকোনমিক্যাল মানে কস্টটা কমায় আনতে হবে, যাতে মানুষদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি যে দেখেন তারা এই প্রাইসে সফটওয়্যারটা দিচ্ছে, আমরা এর থেকে কম প্রাইসে কিন্তু সফটওয়্যারটা আপনাকে ডিপ্লয় করতেছি, সো ইউ শুড ইউজ আওয়ার সফটওয়্যার। এই জিনিসটাই হচ্ছে আমাদের ইকোনমিক্যাল ফিজিবিলিটি, মানে ইকোনমিক্যালি আমার এটা ফিজিবল কিনা, ইকোনমিক্যালি আমার যোগ্য কিনা। আমার কস্টের থেকে আমি 10 গুণ বেশি কস্ট করে ফেললাম, তাহলে তো এটা আমি ডিপ্লয় করতে পারবো। তো এই জিনিসটাই হচ্ছে আমার ইকোনমিক্যালি ফিজিবিলিটি। 3 নাম্বার জিনিস হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটির ক্ষেত্রে আমরা 3টা বিষয় আলোচনা করি। এই বিষয়গুলো কি আপনাদের থিওরিতে আলোচনা হয়েছে নাকি না? আপনারা কি শুনতেছেন? জি স্যার, শুনতেছি। এই জিনিসগুলো কি আলোচনা হয়েছে? না স্যার, এখন যায় নাই। আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট সিম্পলি একটু আলোচনা করে দেই, তাহলে আপনারা এই জিনিসগুলা খুবই অ্যাভেলেবল ইনফরমেশন গুলা। আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি যাতে আপনারা প্রেজেন্টেশনের সময় এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। প্রথম হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে অনগ্যারান্টেড অ্যাকুরেসি এন্ড সিকিউরিটি অফ ডাটা এন্ড ইনফরমেশন। দ্যাট মিনস আমার যে সফটওয়্যারটা আছে তার জন্য আমার গ্যারান্টেড এবং সিকিউর আমার ডাটা এবং ইনফরমেশনের সাপ্লাই কোনো ওয়ে আছে কিনা, অথবা সিকিউর ডাটা এবং ইনফরমেশন গুলো আমার কাছে আছে। আমি এমন একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি যেটা আমার এই ডাটা এবং ইনফরমেশন গুলো লাগবে, কিন্তু আমি জানি না এই ডাটা এবং ইনফরমেশন গুলো কোথা থেকে আসবে, তাইলে কিন্তু আমার বিষয়টা কিন্তু হবে না। অর্থাৎ সিকিউর ডাটা এবং ইনফরমেশনের সাপ্লাই থাকতে হবে, অথবা সিকিউর ডাটা এবং ইনফরমেশন গুলো আমার কাছে থাকতে হবে। 2 নম্বর জিনিসটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে হচ্ছে রিসোর্সেস এন্ড লেবার টাইম। আমি যে সফটওয়্যারটা বানাতে চাচ্ছি তার রিসোর্স গুলো আমার কাছে থাকতে হবে এবং তা তৈরি করার জন্য লেবার টাইমটাও থাকতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সার্ভিসেস। সার্ভিসেস মিন্স রিলায়েবিলিটি এন্ড ফ্লেক্সিবিলিটি। আমার যে সফটওয়্যারটা তৈরি হবে সেটা রিলায়েবল হতে হবে এবং ফ্লেক্সিবল হতে হবে, সেটা ইনশিওর করা। বিষয়টা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? জি স্যার, বুঝছি। প্রথমটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে আমার যে ডাটা এবং ইনফরমেশন গুলো থাকতে হবে তার সাপ্লাইয়ের কোনো ওয়ে থাকতে হবে, অথবা সে ডাটা এবং ইনফরমেশন গুলো আমার কাছে থাকতে হবে। 2 নাম্বার জিনিস হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে আমার যে রিসোর্স গুলা সেটা থাকতে হবে এবং তার জন্য আমার সফটওয়্যারটা তৈরি করার জন্য যে লেবার টাইম সেটা আমার থাকতে হবে। আর লাস্ট ওয়ান ইজ সার্ভিসেস। সার্ভিসেস মানে হচ্ছে আমার যে সফটওয়্যারটা তার জন্য রিলায়েবিলিটি থাকতে হবে এবং ফ্লেক্সিবিলিটি ইনশিওর থাকতে হবে। অর্থাৎ আমার বিল্ড আপ যে সফটওয়্যারটা যে তৈরি হবে সেটা রিলায়েবল এবং ফ্লেক্সিবল হতে হবে। ওকে, এবার আসতেছে হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিস। কস্ট বেনিফিট অ্যানালিসিস হচ্ছে আমার প্রেজেন্ট কস্টের থেকে আমার ফিউচার কস্টটা যদি বেশি না হয় তাহলে কিন্তু আমি বলতে পারবো না আমার সফটওয়্যারটা তৈরি করা লাভজনক। অর্থাৎ সফটওয়্যারটা লাভজনক নাকি অলাভজনক, এইটার আলোচনাটাই হচ্ছে আমার কস্ট বেনিফিট অ্যানালিসিস। এই বিষয়টা যদি একটু ভালো করে ব্যাখ্যা করতে বলতে চাই, আমরা একটা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করলাম, এটা লাভ লোকসান আমরা কিভাবে আলোচনা করি যে আমার প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, আমার ফিউচার ভ্যালু 110 টাকা। সো আমার 10 বছর, আমার 1 বছর পরে ফিউচার ভ্যালু হচ্ছে 110 টাকা। সো আমার 1 বছর পরে আমি মোটের উপর 10 টাকা লাভ পাচ্ছি। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে আপনাকে অ্যানালাইজ করে দেখতে হবে আপনি যে সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছেন
সেটা কস্ট বেনিফিশিয়াল কিনা। দেখুন প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, এটার জন্য সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার অফ n। পিভি হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু, এফভি হচ্ছে ফিউচার ভ্যালু, আই হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে আমার টাইমস ইন ইয়ার্স। সো আমার প্রেজেন্ট ভ্যালু যেটা, সেটার সাপেক্ষে আমরা কিন্তু হিসাব করবো ফিউচার ভ্যালুটাকে, আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালুটাকে হিসাব করবো না, আমরা হিসাব করবো ফিউচার ভ্যালুটাকে। এটার জন্য 1 প্লাস i টু দি পাওয়ার অফ n, n হচ্ছে আমার টাইম ইন ইয়ার্স আর আইটা হচ্ছে আমার ইন্টারেস্ট। ঠিক আছে, সো আপনাদের ক্ষেত্রে এই লেভেলে হয়তো বা প্রপারলি হিসাব করা যায় আমার প্রেজেন্ট ভ্যালু কত বা আমার ইন্টারেস্ট রেট কত হবে, আমি কত বছর পরে হিসাব করবো, এই জিনিসটা একটু ডিফিকাল্ট। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ডাটার সাপেক্ষে দেখাবেন, যে আপনারা ধরে নেবেন যে আমার কাছে মনে হচ্ছে এই কারণে আমার প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 25k বা 30k বা 50k, মানে আপনার কাছে যেরকম মনে হচ্ছে আপনি একটা ইন্টারেস্ট রেট ধরে দিবেন এবং টাইমটা ধরে নেবেন, এইটার ভিত্তিতে আপনি ফিউচার ভ্যালুটা নিবেন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট শিডিউলিং। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যখনই কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে যেতে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, তখনই আমাদের যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে প্রজেক্ট শিডিউল করা। প্রজেক্ট শিডিউল করতে গেলে যে জিনিসটা আমাদের খুব দরকার হয় সেটা হচ্ছে মানে আগে থেকে একটা প্রজেক্টটাকে আমরা শিডিউল করে ফেলি যে আমি কোন টাইম স্পেনে কোন কাজটা করব। তো এটার জন্য যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার পর আপনাকে বাইর করতে হবে যে আমার মনে হচ্ছে এই 9টা কাজ বা 10টা কাজ আমার বাকি। দেখুন আমার প্রজেক্টের ক্ষেত্রে একটা কমিউনিকেশন করাটা আমার খুব দরকার। আমার একটা সার্ভে করতে হবে যে আমার কি কি জিনিস ফিচার অ্যাড করতে হইতে পারে, কোন কোন ডাটা গুলা লাগবে, কি কি ডাটা লাগবে, আমার ডাটা গ্যাদারিং এর জন্য এই সোর্সটা আছে, এই সোর্সের থেকে আমাকে ডাটা গুলা গ্যাদার করতে হবে, এইটার জন্য কিছু ইনফরমেশন আমাদের দরকার হবে। তারপর ধরেন আমার এই হার্ডওয়্যার গুলা লাগবে, যেখানে আমার কাছে এই হার্ডওয়্যার গুলা নাই, তো এটাকে আমার কিনা বা ব্যবস্থা করার জন্য একটা টাইম জোন লাগবে। আমাকে প্রজেক্টটাকে করার জন্য আমার প্রোগ্রামিং করতে হবে, এটার একটা টাইম লাগবে। আমার কন্টিনিউয়াস ফিডব্যাক গুলোর একটা বিষয় আছে, এটার জন্য লাগবে, যেরকম কন্টিনিউয়াস ফিডব্যাক কি আপনারা কন্টিনিউয়াস প্রেজেন্টেশন দিচ্ছেন, তো এই যে প্রেজেন্টেশন এটার জন্য একটা টাইম লাগবে। আমার ফাইনাল একটা রিপোর্ট দিতে হবে এবং অন্যান্য রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট গুলো তৈরি করার জন্য একটা টাইম লাগবে। তো এই সব কিছু মিলায় আপনাকে বাইর করতে হবে আমার প্রেজেন্ট টাইম এবং ফিউচার যে টাইম স্পেন্ড, এই টাইম স্পেনের ভিতর আমার প্রজেক্টটা শেষ করা সম্ভব কিনা। যেরকম আপনারা হচ্ছে সেকেন্ড উইক থেকে করতেছেন, সো আপনারা মানে আমরা আপনাদেরকে প্রেজেন্টেশনটা জমা দেওয়ার জন্য ফাইনালি একটা টাইম জোন দিব, যে আপনাদেরকে আমরা টাইমটা দিয়ে দিব যে এত তারিখে আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আপনারা মোটামুটি লাস্ট উইক বা লাস্ট উইকের আগের উইককে একটা মাথায় একটা টাইম গ্রো আপ করে এটাকে ভিত্তিতে আপনারা হচ্ছে আপনাদের এই শিডিউল টাইমটা তৈরি করে ফেলবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে ফাইনালি একটা টাইম দিব, বাট আপাতত স্ক্র্যাচ ভাবে আপনারা হচ্ছে ফাইনাল উইক বা ফাইনাল উইকের আগের উইককে ধরে আপনারা হচ্ছে এই টাইম শিডিউলিংটা করে ফেলবেন। এবং টাইম শিডিউলিংটা করার পরে আপনার টেবিলটা তৈরি করার পরে কাজ না, আপনাকে একটা গ্যান চার্ট এই ক্ষেত্রে তৈরি করতে হবে এবং শুধুমাত্র গ্যান চার্টই তৈরি করতে হবে। গ্যান চার্টের বদলে আপনি যদি পাই চার্ট দেন বা লাইন গ্রাফ দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কারণটা কি, গ্যান চার্টে একটা হিস্টোগ্রামের একটা ভিউ দেয়, যে ভিউটা দেখলে আমরা খুব সহজে বুঝতে পারি যে কোন কাজে কত টাইম দিচ্ছে। গ্যান চার্ট আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আপনারা যদি টেবিলটা তৈরি করে ফেলেন তাহলে গ্যান চার্ট তৈরি করার কোনো ব্যাপারই না। অনলাইনে অনেক টুলস আছে গ্যান চার্ট তৈরি করার, অথবা আপনারা ডাইরেক্ট মাইক্রোসফট এক্সেল থেকেও গ্যান চার্টটা তৈরি করবেন। বিষয়টা কি বুঝতে পারলাম নাকি না? জি স্যার। এন্ড আপনাদের ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস অফ দ্য প্রজেক্ট। রিস্ক অ্যানালাইসিস মানে কি, আপনার কি কি রিস্ক থাকতে পারে এবং তাই সেটার সলিউশনটা কি। যেরকম ক্যানট কমপ্লিট দ্য প্রজেক্ট ইন ডিউ টাইম, এটা একটা রিস্ক, এটা হইতেই পারে যে আপনার ডিউ টাইমের ভিতরে প্রজেক্টটা শেষ হতে না পারে, সেক্ষেত্রে আপনার সলিউশনটা কি হবে এটা আপনাকে আগে থেকে ভেবে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ দ্য প্রোগ্রামার, 3 জন গ্রুপ মেম্বার ছিলেন, একজন গ্রুপ মেম্বারের যে কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে সলিউশনটা কি হবে। তারপর হচ্ছে স্টোরেজ ফেইলিয়ার, আপনি রাতের বেলা পর্যন্ত প্রজেক্টটা খুব সুন্দর করে তৈরি করে রাখলেন, পরদিন আপনি সাবমিট করবেন,
প্রজেক্টটা দেখাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এটা সলিউশনটা কি হবে, যে আপনি গুগল ড্রাইভ ইউটিলাইজ করে আপনি প্রজেক্টটাকে আগে থেকে সেভ করে রাখতে পারেন, অথবা এবং এর সাথে আপনার যে অন্যান্য গ্রুপ মেম্বার আছে তাদের সবার পিসিতে বা ল্যাপটপে প্রজেক্টটা সেভ থাকবে। এর ফলে কি হবে, একজনের ল্যাপটপ নষ্ট হয়ে গেল, অন্যদের ল্যাপটপটা তো থাকতেছে। এছাড়াও আরো অনেকগুলো আমরা বলতে পারি, যেরকম ইউজার ক্যান বি আনস্যাটিসফাইড, ইউজারের এরকম হইতে পারে আমার প্রজেক্টটা তৈরি হচ্ছে না, পছন্দ হচ্ছে না, সে বলতে পারে আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন এটা আমার কাছে স্যাটিসফাইড মনে হচ্ছে না। সো এটার জন্য কি আমরা ইউজারকে নিয়মিতভাবে আমরা কন্টিনিউয়াস আপডেট দেখাবো এবং প্রেজেন্টেশন দিব। সো এই ক্ষেত্রে সে আগে থেকে ইউজারের ফিডব্যাকটা আমরা নিয়ে রাখতেছি, তো সে আমাকে আর কিছু বলতে পারবে। এবং ফাইনালি আপনি কনক্লুশন দিতে পারেন, যে আপনার কনক্লুড একটা স্টেটমেন্ট থাকতে পারে। সো বুঝতে পারলেন আমাদের নেক্সট প্রজেক্টে কি কি থাকবে নেক্সট প্রেজেন্টেশনে। আমি আগেবারও বলতেছি অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্টের থেকে এই জায়গাটা একটু ডিফিকাল্টি, যে জায়গাটা সেটা হচ্ছে আপনাদেরকে নিয়মিত প্রেজেন্টেশন দিতে হবে। এই কারণে প্রেজেন্টেশন দিতে হবে, আমরা দেখবো যে আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের যে বিভিন্ন লাইফ সাইকেলের বা ফেজের যে বিভিন্ন কাজগুলো আছে, যে বিভিন্ন কন্টেন্ট গুলো আছে, এগুলো আপনারা ইমপ্লিমেন্ট করা শিখতেছেন। এটা শেখার জন্য হচ্ছে এই প্রজেক্টটা। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করেন। স্যার টেকনিক্যাল ফিজিবিলিটিটা আরেকবার বলবেন? টেকনিক্যাল ফিজিবিলিটিটা হচ্ছে আপনার আপনার যে পটেনশিয়াল যে রিসোর্স গুলা তার সলিউশন গুলো টেকনিক্যাল ফিজিবিলিটি মানে সহজ ভাষায় যেরকম আপনি একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনার হার্ডওয়্যারের সে সাপোর্টটা আছে কিনা, যদি সাপোর্টটা না থাকে তাহলে আপনি সাপোর্টটা কোথা থেকে পাবেন সেটার ব্যবস্থা করেন। যেরকম আপনার সফটওয়্যারটা তৈরি করতে গেলে আপনার এই লেভেলের জিপিইউ সাপোর্ট দরকার, এই সাপোর্টটা আপনার আছে কিনা এটা অ্যানালাইসিস করেন। জি স্যার, বুঝতে পেরেছি। যদি না থাকে তাহলে এটা কিভাবে ব্যবস্থা করবেন সেটা সলিউশনটা বের করবেন। নরমালি যেটা অ্যানালাইজ করা দেখা হয় সেটা যেটা আপনার কাছে যে ডাটা ইনফরমেশন, আপনার কাছে যে সব টেকনিক্যাল সাপোর্ট রিসোর্স গুলা এগুলো যে এখনই থাকবে তা কিন্তু না। দেখা হয় যে এটা সলিউশন বের করার কোনো ওয়ে আছে কিনা, এবং সলিউশন বের করলে এই সলিউশনটা পর্যন্ত আমরা রিচ করার আমাদের কোনো ওয়ে আছে, এই জিনিসটাই দেখা হয়। মানে আপনার কাছে এখনই যে সব সাপোর্ট গুলা থাকবে তা না, আপনি দেখবেন অনেকগুলো ডাটা নাই, অনেকগুলো ইনফরমেশন নাই, বাট কি বলা হয়েছে ডাটা ইনফরমেশন আপনার কাছে থাকতে পারে বা না থাকলে এটা ব্যবস্থা করার কোনো ওয়ে আছে কিনা, ওয়ে বা পাথটা আপনার কাছে খোলা আছে। তো টেকনিক্যাল ফিজিবিলিটির কাছে এই জিনিসটাই, আপনার হার্ডওয়্যার যে সব সাপোর্ট এখন আপনার কাছে থাকবে তা না, বাট আপনার যদি হার্ডওয়্যার বা সফটওয়্যারের হার্ডওয়্যার যে সাপোর্টটা যেটা আপনার দরকার এবং টেকনিক্যাল যে সাপোর্টটা আপনার দরকার এটা যদি না থেকে থাকে তাহলে এটা সাপোর্ট পাওয়ার মতো কোনো ওয়ে বা রাস্তা আপনার কাছে খোলা আছে কিনা এবং সেই রাস্তা পর্যন্ত আপনি ইনরিচ করার কোনো মাধ্যম আছে কিনা, এটা অ্যানালাইজ করাটাই হচ্ছে এখানে। বুঝতে পারলাম নাকি না? জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অপারেশনালটা ব্যাপারে একটু স্যার বলবেন? অপারেশনটা হচ্ছে ওই তিনটা বিষয়, কন্ট্রোল, এফিসিয়েন্সি আর সার্ভিসেস। তখন যে আমি লিখছিলাম তখন লিখছিলেন নাকি না? তাহলে আমি আর লিখলাম, লিখছিলেন নাকি না? মানে স্যার দেখছিলাম লেখা। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে তিনটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কন্ট্রোল, দুই নম্বরে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, আমার হাতের লেখা খুবই বাজে এবং যেহেতু মাউস দিয়ে লিখতেছি তো আরো বাজে হচ্ছে। বোঝা যাচ্ছে। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করুন। প্রথম জিনিসটা সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল মানে হচ্ছে আমার যে ইনফরমেশন এবং ডাটাগুলো লাগবে সেই ইনফরমেশন অথবা ডাটাগুলো আমার কাছে আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে কোনো ওয়ে খোলা আছে কিনা এবং সেই ওয়েটা পর্যন্ত আমার ইনরিচ করতে পারবো কিনা, এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল। অর্থাৎ ডাটা এবং ইনফরমেশন, সিকিউর ডাটা, অ্যাকুরেট এবং সিকিউর ডাটা, এটা আমার কাছে আছে কিনা, অ্যাকুরেট এবং সিকিউর ডাটা এবং ইনফরমেশন এই দুইটা জিনিসই আমার কাছে আছে কিনা, যেগুলো ডাটা এবং ইনফরমেশন আমার কাছে লাগবে সেগুলো আমার কাছে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে সেটা ইনরিচ করার মতো বা সেটা পাওয়ার মতো কোনো ওয়ে আমার কাছে খোলা আছে। দুই নাম্বার জিনিস হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে রিসোর্সেস এবং লেবার টাইম, মানে আমার এই রিসোর্স গুলো লাগবে এবং তার জন্য আমার যে লেবার টাইমটা
সেটা খরচ করার মতো টাইমটা আমার কাছে আছে কিনা এবং এটার খরচ করার মতো সদিচ্ছাটাও আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে সার্ভিসেস। আমার যে সফটওয়্যারটা তৈরি করব সেটা রিলায়েবল এবং ফ্লেক্সিবল হবে, কারণ এমন একটা সফটওয়্যার তৈরি করলাম যেটা অনেক ভালো ফিচার, অনেক কিছু আছে, অনেক ইনফরমেটিভ, অনেক কষ্ট করে বানাইছি, অনেক মানে সেই লেভেলের সফটওয়্যার হচ্ছে, কিন্তু ইউজার মানে বুঝতেছেই না যে কোন বাটন ক্লিক করলে কি কাজ হয়, তাহলে এটা তো আর কোনো কাজে দিল না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনাদের কিন্তু প্রত্যেকদিন প্রেজেন্টেশনের শেষে একটা কিউএ সেশন থাকবে, ঠিক আছে? এবং কিউএ সেশনের উপর কিন্তু মার্কস থাকবে। মানে আমার প্রেজেন্টেশন নাই, আমার গ্রুপ মেম্বার প্রেজেন্টেশন দিবে, আমি গিয়ে বসে থাকলাম আর বসে বসে শুনলাম, এটাই কিন্তু আমাদের কাজ না। আমাদের কিন্তু কিউএ সেশন থাকবে এবং প্রত্যেকদিন কিউএ সেশনে আপনাদেরকে কোশ্চেন করা হবে। যেরকম প্রেজেন্টেশনটা আমরা 10 মিনিটের মতো প্রেজেন্টেশন তৈরি করলে আপনাদের কিউএ সেশন থাকবে 3 থেকে 5 মিনিট, অর্থাৎ প্রত্যেক মেম্বারকে আমরা কোশ্চেন করি। বুঝতে পারলাম নাকি না? জি স্যার, বুঝছি। স্যার এখানে কি স্যার আপনিই থাকবেন নাকি স্যার আরো একজন থাকবে? লিসা ম্যাম থাকবেন। আচ্ছা আচ্ছা। আপনাদের রুটিনে কি লিসা ম্যামের নামই তো লেখা? জি জি জি, দুইজনে। ওকে, লিসা ম্যাম থাকবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি আপনাদের রোল কলটা করতে থাকি, ইন মিন টাইমে আপনারা একটু ব্রেইনস্টর্ম করে দেখেন কারো কোনো কোশ্চেন আছে। আইডি 126 126 জি স্যার। 127 127 ইয়েস স্যার। 128 Yes, sir. 129 ইয়েস স্যার। 132 Yes, sir. 33 133 134 Yes, sir. 35 Present, sir. 36 136 প্রেজেন্ট স্যার। 137 137 Yes, sir. 138 ইয়েস স্যার। 139 Yes, sir. 143 47 147 147 148 Sir, Yes, sir. 147 chat this is, sir. okay 148 Yes, sir. 149 Present, sir. 151 Yes, sir. Sir, 133. 133 okay to it করেন 170204 101 Present, sir. 160204 032 Yes, sir. 170104 096 Yes, sir. ওকে। সো আপনারা কি লাস্ট 151 পর্যন্ত? জি স্যার। আচ্ছা, সবাই একটু খেয়াল করে নেন যে আপনার আইডিটা এখানে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে কিন্তু আমি কিন্তু এইটা ওয়াইজলি আপনাদের পরবর্তী অ্যাটেন্ডেন্সটা চেক করব। সো একটু দেখে নেন আপনার আইডিটা এখানে আছে। সবার আইডি আছে? জি স্যার, মোটামুটি সবারই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে।
কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেনটা করেন। কারোই কোনো কোশ্চেন নাই? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা তো হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দিব তাই না? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দিতে পারেন, প্রেজেন্টে দিতে পারেন, নো প্রবলেম। স্যার কোনো টাইমিং কি আছে যে এরকম ওই 10 মিনিটের বেশি করেন না, 10 মিনিটসের বেশি করেন না। আচ্ছা, আবার এতটুকু করেন না যাতে 2 মিনিটে শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মানে অ্যাটলিস্ট 8 থেকে 10 মিনিট, যেহেতু প্রথম দিন প্রেজেন্টেশন, অ্যাটলিস্ট 8 থেকে 10 মিনিট। যেরকম টাইম শিডিউল গুলো ডিসক্রাইব করা, টাইম কেন মনে হচ্ছে এই টাইমটা, কি কি ফিচার আছে এটা বেশি করে ভালো করে লেখা, কোন কোন প্ল্যাটফর্ম, কোন কোন টুলস এবং কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে এটা একটু ভালো করে লেখা। তারপর ফিচার গুলো ভালো করে লেখা, ফিজিবিলিটি গুলো ভালো করে আলোচনা করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। স্যার একটা জিনিস হচ্ছে যে ওই প্রজেক্ট ইভালুয়েশন যেটা ছিল হাফ, এবং তারপরে একটা ফাইনাল প্রজেক্ট ছিল, এটা কি স্যার পর উইকে দিতে হবে নাকি স্যার হাফটা হচ্ছে মিডের আশেপাশে হবে? আমি যতদূর জানি সেটা হচ্ছে পর পর দিতে হয়, মানে মানে আমরা টাইম দিয়ে দিব, তারপরও মানে ফার্স্টে হচ্ছে হাফটা দিতে হয়, এরপরে হচ্ছে বাকি 100% দিতে হয়। ঠিক আছে, মিডের সময় 50%, এটা আমার জানা মতে না, বাট আমি একটু ম্যামের কাছে তারপর একটু একবার আসতে পারি। ঠিক আছে, বাট আপাতত মিডের আগ পর্যন্ত না। বুঝতে পারলাম? জি স্যার। হাফ কিন্তু মানে একদম ফুলি হাফ, মানে আপনি প্রথমে 25% মানায় নিয়ে আসলেন বা 10%, 20% মানায় নিয়ে আসলেন, তারপর বললেন যে স্যার ওইটার সময় বাগবাড়ি গুলো দেখাবো, তা কিন্তু হবে। হাফ মানে হাফ, এখানে আমি দেখবো যে হাফের সমান আপনার প্রজেক্ট হয় নাই, মার্কস কম পাবেন, মার্কস একদমই কম পাবেন। আর কার কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আপনার মেলটার স্ক্রিনটা একটু শেয়ার করে ভালো হচ্ছে। কোনটা? মেল। মেলটা? আচ্ছা, আমি একবার মনে লিখে দিছিলাম, তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি। স্যার আমি নিয়ে রাখছি, আমি শেয়ার করে দিব। আচ্ছা, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। ও আচ্ছা, লেখাই আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি আস্ক করে নেন। আপনার কি লেখা হয়েছে, যিনি দেখতে চাইলেন? জি স্যার। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার, তেমন কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা গুগল ফর্মটা ঠিকমতো ফিল আপ করে দিয়েন। আর একটা জিনিস একটু মাথায় রাখেন, এই প্রজেক্টটা মানে এই কোশ্চেনটার মানে এই কোর্সটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার আছে। ঠিক আছে, প্রেজেন্টেশন নিয়মিত ভাবে দেওয়া, কিছু মানে 4টা যে টপিক আছে তার সঙ্গে হচ্ছে আপনাদের রিপোর্ট দেওয়া, কিছু জায়গায় রিপোর্ট থাকবে, তারপর ফাইনাল রিপোর্টটা অনেক বড় হয়, ফাইনাল প্রেজেন্টেশনটাও বড় হয়। সো যদি মনে করেন যে 2 উইকের কাজ লাস্টের দিন যা করবো, তাহলে কিন্তু পারবেন না। প্রত্যেক দিন একটু অল্প অল্প করে রাখেন, গ্রুপ মেম্বাররা একটু কাজ ঠিক মতো পার্ট করে নিয়েন, তা নাহলে কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে। একজনই বারবার সব প্রেজেন্টেশন দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, প্রেজেন্টেশন দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, সেক্ষেত্রে তার উপর কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে। তো কাজটা ঠিকমতো ডিস্ট্রিবিউট করে নিয়েন এবং মানে নিয়মিত ভাবে করেন, তাইলে তেমন একটা প্রেশার হবে। অ্যাটলিস্ট নিয়মিত ভাবে করতে না পারলেও যাতে প্রত্যেক উইকেই যেন কাজটা নিয়ে বসতে পারি, প্রত্যেক উইকেই যেন কিছু টাইম দিয়ে কাজটা নিয়ে যেন বুঝতে পারি, একের অধিকবার যেন কাজটা নিয়ে বুঝতে পারি, এটা নিয়ে অন্তত ইনশিওর।
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরি। আচ্ছা, আজকে ক্লাস তাহলে এখানে শেষ করলাম, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড আল্লাহ হাফেজ।